হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের জিকের জন্য কিন্তু শিফট ওয়াইজ অ্যানালিসিস এবং ডিটেইলড অ্যানালিসিস। ঠিক আছে, সেই যে তোমাদের সায়েন্স ক্লাস যেমন ভাবে করিয়েছি তেমন ভাবে জিকেটাও তো কিন্তু তোমাদের কাছে একদম ভালোভাবে আমি করাবো। জিকে নিয়ে বিশেষ করে রেলের জন্য, মানে রেলের জন্য যে জিকে, সেই রেলের জন্য জিকে নিয়ে তোমাদের কিন্তু একটা মনের মধ্যে তীব্র একটা ভয় রয়েছে। যেমন তোমাদের মধ্যে একটা সায়েন্স নিয়ে তীব্র ভয় রয়েছে, তেমন জিকে নিয়ে ভয়ঙ্কর ভয় রয়েছে রেলওয়ে অ্যাসপিরেন্টের মধ্যে। এটা আমি অনেক দিন ধরে খেয়াল করছি, মানে ভালোভাবেই খেয়াল করেছি বিষয়টা। তো সেই জন্য কিন্তু জিকেটা একদম শিফট অ্যানালিসিস হবে আজকে, তার পার্ট 1, এবং এটা একদম 99+ শিফট পর্যন্ত কিন্তু চলতে থাকবে। কি বললাম, আজকে পার্ট 1 এবং 99+ শিফট পর্যন্ত এটা চলতে থাকবে ক্লাসটা। টার্গেট আমাদের থাকবে 20 20 থাকবে আমাদের টার্গেট। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকে যেটা করব 17ই আগস্ট অল শিফট, অর্থাৎ 17ই আগস্টের 17ই8 2022 থেকে আমাদের গ্রুপ ডির এক্সাম চালু হয়েছিল। এই 17ই8 2022-এর ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট প্রত্যেকটা শিফটের কোশ্চেন আলোচনা করব। যদিও আমি এখানে কিছু কিছু কোশ্চেন বাদ দিয়েছি। কোনগুলো বাদ দিয়েছি? কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো রাখলে হবে না। তবুও কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এবং আমি তোমাদের পড়ানোর পাশাপাশি অনেক কিছু ডিসকাশন করব যেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। শুরু করা যাক আজকের ক্লাস। এবং ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, যারা রেলওয়ে প্রিপারেশন করছো, রেলওয়ে যে কোনো ব্যাচ নিতে চাও, ভিক্টরি এডুকেশন শুধুমাত্র রেলের জন্য পড়ায়। অ্যাপ ডাউনলোড করতে পারো যে কোনো পেড ব্যাচের জন্য। অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রয়েছে। ফ্রিতে যারা ক্লাস করতে চাও শিফট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স খুব ভালোভাবে, ওয়ান লাইনের ফরম্যাটে নয়, একটা ডিটেল এক্সপ্লেনেশন ক্লাস মাথার মধ্যে ঢুকে যাবে, ম্যাপ পয়েন্টিং করে করে ক্লাস, সমস্ত কিছু জিকে জিএস সবকিছু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ক্লাসটাকে লাইক করো এবং তোমার বন্ধুদের বা তোমার যে কোনো গ্রুপে এই ক্লাসগুলোকে শেয়ার করতে পারো। ক্লিয়ার করতে পেরেছি? চলো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তোমরা জানো যে পলিটিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে হয়েছিল না, আমরা দুটো অ্যামেন্ডমেন্ট পড়েছিলাম, একটা হচ্ছে 73rd এন্ড একটা হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট। 73rd নম্বর অ্যামেন্ডমেন্ট 1992, যেটা আমরা দেখতে পাচ্ছি 11th নম্বর শিডিউল। আর একটা রয়েছে 12th নম্বর শিডিউল, এটা হচ্ছে কি 1992 তে। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর এটা হচ্ছে পঞ্চায়েত রাজ। তো 11 নম্বর শিডিউলে আমাদের কি রয়েছে না, পঞ্চায়েত রাজ সম্পর্কে ডিটেলস ভাবে ব্যাখ্যা করা হয়েছিল। কিন্তু এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কোথায় প্রথম প্রয়োগ করা হয়েছিল না, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। মনে রাখবে এই পঞ্চায়েত রাজ্য ব্যবস্থাটা কোথায় চালু করা হয়েছিল প্রথমে। প্রত্যেককে বলবো এই ক্লাসের পিডিএফ দুটো জায়গাতে থাকবে, একটা টেলিগ্রামে আর একটা কিন্তু অ্যাপের মধ্যে ভালোভাবে সাজানো থাকবে। তোমরা তাই প্রত্যেকে বলবো এই ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করে নেবে এবং ফ্রি মক টেস্টের জন্য। চলো না, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখো সংবিধানের অংশ এই যে 11 কিন্তু বর্ণিত হয়েছে। কি বললাম, সংবিধানের যে 11 নম্বর, সেই 11 নম্বরে কিন্তু ভালোভাবে বর্ণিত হয়েছে। রাজস্থানের রাজ্যের নাগোড়া জেলার 1959 সালে এই ব্যবস্থা প্রথম প্রয়োগ হয়েছিল, এবং এই জায়গাটা তোমরা মনে রাখবে। তাহলে প্রথম কথা তো রাজস্থান আমরা জানলাম যে রাজস্থান যে রাজ্য, সেই রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাটা প্রথম চালু করা হয়েছিল। কিন্তু কোন ডিস্ট্রিক্টে চালু করা হয়েছিল সেটাও তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, কারণ এই টাইপের প্রশ্ন অলরেডি পরীক্ষায় এসেছে। তাই তোমাদের এগুলো বলেছে যে নাগৌর জেলার 1959 খ্রিস্টাব্দে প্রথম চালু হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1992 তে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এসছে। সেটা তাহলে কি স্যার? তোমাদের মনে ডাউট হবে, স্যার আপনি তো এখানে দেখাচ্ছেন যে 1959 সালে এটা চালু হয়েছিল। ভাই 1959 সালে যেটা চালু হয়েছিল সেটা আনঅর্গানাইজড হয়ে চালু হয়েছিল, সেটা কনস্টিটিউশনে কনস্টিটিউশনে এসেছে বা আপডেটেড হয়েছে 1992 সালে। কিন্তু মানে আনঅফিসিয়ালি, মানে যেটা হচ্ছে লোকাল স্তরে বা রিজিওনাল স্তরে লাগু হয়েছিল 1959 সালে রাজস্থানে। বাট টোটাল ভালোভাবে বা অর্গানাইজড ওয়েতে চলে আসে 73 নম্বর সংশোধনী 1992 সালে। ক্লিয়ার করতে পেরেছি? কত নম্বরে রয়েছে? 11 নম্বর শিডিউলে কিন্তু এটা রয়েছে, 11 নম্বর শিডিউল। ক্লিয়ার করতে পেরেছি? পরবর্তী প্রশ্ন কি বলছে, প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলছে নিচের কোনটি 1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একটি অহিংস প্রতিবাদ ছিল? প্রথম কথা, এই যে লবণ লবণ সত্যাগ্রহ, এই লবণ সত্যাগ্রহ শুরু করেছিল কি গান্ধী। কোথা থেকে না, গুজরাটের সবরমতী আশ্রম থেকে।
তাহলে গুজরাটের সবরমতী আশ্রম থেকে গান্ধীজি যে যাত্রাটা করেছিল ডান্ডির উদ্দেশ্যে, যেটাকে আমরা ডান্ডি মার্চ বলছি, এই অহিংস প্রতিবাদ ছিল যেটাকে আমরা ডান্ডি মার্চ বলছি। এবং এই ডান্ডি মার্চটা কিন্তু আইন অমান্য আন্দোলনের একটা অংশ। অনেকে এখানে আইন অমান্য আন্দোলনটাকে দাগ দেবে, কিন্তু আইন অমান্য আন্দোলন অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ এখানে বলেছে লবণ উৎপাদনের জন্য, যেহেতু লবণ কথাটা রয়েছে, ডান্ডি মাছটা দেবো। এবার ওই লবণের জায়গাতে গিয়ে তারপর আইন অমান্য আন্দোলনের সূচনা করছেন, কিন্তু অ্যাকচুয়াল প্রথম যেটা করেছে সেটা হচ্ছে ডান্ডি মার্চ। ক্লিয়ার করতে পেরেছি? পরবর্তী প্রশ্ন, এই দেখো, ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত একটি অহিংস আন্দোলন। ব্রিটিশ সরকার নুনের ওপর আরোপিত করের বিরুদ্ধে এই আন্দোলন ছিল, যেন নুন উৎপাদনের জন্য গুজরাটের আর একটা জায়গায় তারা দিয়েছিল। ডান্ডি মার্চের গুরুত্বটা কি? 1930 সালে 12ই মার্চ, এবং এইটা যে মার্চ, কবে কত তারিখ যাওয়া হয়েছিল? আমেদাবাদের সবরমতী আশ্রম, অর্থাৎ গুজরাটের আমেদাবাদ এবং আমেদাবাদের যে সবরমতী আশ্রম, সেই সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে পদযাত্রা তৈরি হয়েছিল, অর্থাৎ সবাই হেঁটে 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 যাচ্ছিল। ওকে। 6 এপ্রিল 1930 সালে সকাল 6:30টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ তৈরি করে। এই ডেটটাও তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ তোমাদের গ্রুপ ডি টোটাল প্রশ্ন, টোটাল যতগুলো শিফট, আমি পুরো ডিএনএ টেস্ট করেছি এবং পুরো এতদিন ধরে পুরো অ্যানালিসিস করেছি কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এমনকি এটাও দেখেছি এনটিপিসি থেকে বহু কোশ্চেন রিপিট করে গ্রুপ ডি তে দিয়েছে। তার মানে এখান থেকে এটা প্রমাণিত হয় যে 2024-এ যত এক্সাম হয়েছে, আরপিএফ, এলপি, তারপরে এনটিপিসির পরীক্ষা যখন হয়ে যাবে, তার প্রশ্নগুলো তোমাদের এখানে কপি হবে। তো সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আপাতত এগুলোও কপি হবে তোমাদের, তো এগুলো আগে করে নাও। ক্লিয়ার করতে পেরেছি আমি? খুব সুন্দরভাবে যেমন হবে গাইড করবো সেভাবে তোমরা করে যাবে। এই আন্দোলনের ফলে স্বাধীনতা প্রসঙ্গে ব্রিটিশদের মনোভাব অনেকটাই বদলেছে। এই আন্দোলন আইন অমান্য আন্দোলনের সূচনা করে। অর্থাৎ ডান্ডি মার্চটা আবার যে আন্দোলনের সূচনা করে সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সূচনা করে। অর্থাৎ লবণ যে তৈরি হলো সেটা যে আন্দোলনের সূচনা করবে সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সূচনা। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন। 1956 সাল থেকে জাতীয় আয়, ভোগ, ব্যয়, অর্থাৎ জাতীয় আয়টা বা আমাদের ন্যাশনাল ইনকাম, সঞ্চয় এবং মূলধন গঠন সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য একটি নোডাল সংস্থা। সেই নোডাল সংস্থার নাম কি? সেই নোডাল সংস্থার নাম হচ্ছে পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অফিস, নাকি কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, নাকি কেন্দ্রীয় আর্থিক অফিস, নাকি মুদ্রানীতি অফিস? না, মনে রাখতে হবে এটা হচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান। দেখো, এই যে ডেটাগুলো না, এই ডেটাগুলো তো আমাদের জানতে হবে যে ভোগ, ব্যয়, সঞ্চয় ইত্যাদি প্রভৃতি ডেটাগুলো, তাহলে সেই ডেটাটা কে দেবে? না, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস, তোমার হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস কিন্তু সেটা দেবে। ভীষণ একটা ইম্পর্টেন্ট তথ্য। এটাও কিন্তু 17ই আগস্ট ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এইটা হচ্ছে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভীষণ গোলায় এবং একটু টাফ টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো। আমি প্রত্যেককে বলবো ভালোভাবে জানা না থাকলে এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স স্কিপ করবে। কিন্তু এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কেন বলছি, দেখো, সাহিত্য পুরস্কার, বাল সাহিত্য পুরস্কার মানে কি? মানে ছোট ছোট বাচ্চাদের বই লেখার জন্য যে সাহিত্য পুরস্কারটা হয় সেটাকে বাল সাহিত্য পুরস্কার বলা হয়। কটি ভাষায় দেওয়া হয়েছিল? 22টি ভাষায় কিন্তু দেওয়া হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু 2021-এর সিএ, যেটা 2022-এ তোমাদের এক্সাম এসেছিল। ওকে। তাহলে মানে আমি এখান থেকে কি বুঝতে পারি স্যার, আপনি যে এই প্রশ্নটা রেখেছেন তাহলে কি এই প্রশ্নটা মুখস্থ করবো? আমি বলবো যে না, এই প্রশ্ন দেখে বুঝতে পারবো তার মানে আমাদের যদি এক্সাম 2024-এ হয় স্যার, 2023-এর যে পুরস্কার, বিভিন্ন টাইপের পুরস্কার এবং পুরস্কার প্রাপকদের যে নাম, সেগুলো আমাদের ভালো করে পড়ে যেতে হবে। এখান থেকে এটাই আমার বোঝার রয়েছে, তাই এই প্রশ্নটাকে ঢোকানো রয়েছে। ওকে। পরবর্তী প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল। এবং মনে রাখবে বর্তমানে যেটা রয়েছে নীতি আয়োগ, বর্তমানে কিন্তু প্ল্যানিং কমিশন আর নেই, বর্তমানে রয়েছে নীতি আয়োগ, যেটা 2015 সাল থেকে কাজ করছে। কি বললাম? বর্তমানে রয়েছে নীতি আয়োগ, যেটা 2015 সাল থেকে কিন্তু এই নীতি আয়োগটা কাজ করছে। বর্তমানে কিন্তু প্ল্যানিং কমিশন আর নেই। ওকে। তো যেহেতু প্ল্যানিং কমিশন আর নেই, তাহলে বর্তমানে প্ল্যানিং কমিশন গুলো কে কাজ করে? নীতি আয়োগ কাজ করে। কিন্তু যখন প্রথম পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন শুরু হয়েছিল তখন তার চেয়ারম্যান কে ছিল? মনে রাখবে প্রধানমন্ত্রীরাই মেনলি চেয়ারম্যান থাকে। তো তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, তিনি কিন্তু এর তোমার হচ্ছে চেয়ারম্যান ছিল। এবং এটা শুরু হয় কবে থেকে? 1951-এ কিন্তু এটা শুরু হয়েছিল, ফার্স্ট আইবিএস প্ল্যান। দেখো,
এই যে বলা রয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের সংসদে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে শুরু করা হয়েছিল। প্রধানত প্রাথমিক খাত মানে কি, মানে আমাদের দেখো আমাদের প্রাথমিক খাত অর্থাৎ প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, তিনটে সেক্টর রয়েছে। প্রাইমারি সেক্টর মানে উৎপাদন সেক্টর, যেটা অর্থাৎ চাষবাস, মেইনলি হচ্ছে কৃষি। তো কৃষির ওপর কিন্তু কৃষির উন্নয়নের জন্য যোগ মানে এটা আর কি করা হয়েছিল, মানে গুরুত্ব দেওয়া হয়েছিল মেইনলি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এর যে মডেলটা বহুবার পরীক্ষা আছে, হরদ ডোমার মডেল বলা হয়। লক্ষ্যমাত্রা কত করা হয়েছিল? 2.1% বার্ষিক মোট উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু লক্ষ্যমাত্রা কত হয়েছিল? লক্ষ্যমাত্রা কিন্তু 3.6% লক্ষ্যমাত্রা হয়েছিল। ঠিক আছে। এবং এই সময় আরো একটা গুরুত্বপূর্ণ, দেখো যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আছে তোমাদের সেই সেই জায়গাগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। প্রত্যেককে বলবো এই যে একদম প্রথম থেকে 99 পর্যন্ত যে পিডিএফ গুলো তোমাদের থাকবে সেগুলো একটু ডিটেলসে ভালো করে পড়বে। ক্লিয়ার? ভাকরা হীরাকুদ মেট্টুর বাঁধ কাবেরী নদীর ওপর, দামোদর ভ্যালি বাঁধ, ঠিক আছে, সেচ প্রকল্প, এইগুলো কিন্তু ওই সময় তৈরি হয়েছিল। কবে না 1951 এর যে সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়, 51 থেকে 56 সেই সময় শুরু করা হয়। এবং 5টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি শুরু করা হয়। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন প্রতিষ্ঠা করা হয়, সেটাও কবে না, সেটাও ইউজিসি, যেটা যেটা বিভিন্ন কলেজকে গ্র্যান্ট করে, সেটাও কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল। এবং মনে রাখতে হবে এটা আধা সফল হয়েছিল। ওকে, ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব চলো লোকু উৎসব, ভীষণ গুরুত্বপূর্ণ একটা উৎসব। তুমি বলবে স্যার কেন গুরুত্বপূর্ণ বলছেন? মনে রাখবে তোমাদের আমি স্ট্যাটিক জিকের যে ক্লাস করেছিলাম, সেই স্ট্যাটিক জিকের ক্লাসেও কিন্তু বলেছিলাম, যেখানে উৎসব, যেখানে ড্যান্স ইত্যাদি প্রভৃতির ক্লাস করা হয়েছিল, সেই ক্লাসেও কিন্তু তোমাদের আমি এই উৎসব সম্পর্কে ভালো করে বলেছিলাম। তো এই চলো লোকু উৎসব কোন রাজ্যে পালিত হয়? চলো লোকু উৎসব মনে রাখবে অরুণাচল প্রদেশে। যে দেখো অরু থেকে লোকু, এই নামটা একটু মিল পাচ্ছ না? তো মনে রাখবে অরুণাচল প্রদেশে কিন্তু চলো লোকু উৎসব পালিত হয়। এবার এই চলো লোকু উৎসব এটা কি না, অরুণাচল প্রদেশের তিরাপ জেলায়, কোন জেলায় প্রতিষ্ঠিত? এই টাইপের প্রশ্ন যেমন তোমাদের টিসিএস প্যাটার্নে এসএসসি সিজিএল এ করছে, তেমন তোমাদের কিন্তু এই যে এই রেলের পরীক্ষাও কিন্তু এই টাইপের প্রশ্নগুলো করছে। এবং কোন উপজাতি? নকটে উপজাতি। কোন উপজাতি করে? নকটে উপজাতি। এই নকটে উপজাতি লোকু উৎসব পালন করে। তাহলে তিরাপ জেলার যে উপজাতি নকটে উপজাতি এরা পালন করে। এবং এটা কোন সময়ে উদযাপিত হয় সেটাও তোমাদের ইম্পর্টেন্ট। এটি অক্টোবর এবং নভেম্বরে উদযাপিত হয়। এবং আরো কিছু যে উৎসব কি কি, লোসার আছে, সোলুং আছে, ড্রি আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রায় আছে। তাহলে আমি কি কি জানলাম অরুণাচল প্রদেশের ডিটেলস জেনে নিলাম। দেখো একটা প্রশ্ন হবে, ডিটেলস জেনে নেবো। তাহলে চললোকু উৎসব প্রধানত অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় নকটে উপজাতি লোকু উৎসব পালন করে, ঠিক আছে। এবং অক্টোবর নভেম্বর মাসে মেনলি পালিত হয়, যে সময় আমাদের দুর্গাপূজা হয় সেই সময় চললোকু উৎসব হয়। এবং নকটে উপজাতি তিরাপ জেলায় পালন করে। এছাড়াও কি ড্রি উৎসব রয়েছে, সোলুং উৎসব রয়েছে, লোসার ফেস্টিভ্যাল। এই লোসার ফেস্টিভ্যাল কিন্তু আরো অন্যান্য জায়গায়ও পালন করে। মূলত হিমালয়ের পাদদেশে যারা থাকে না, ভালো করে বলছি মনে রাখো, তো হিমালয়ের পাদদেশে যে অঞ্চলগুলো সেখানেই মূলত লোসার উৎসব গুলো চলে। ক্লিয়ার? দেখো 2022 সালে ফেব্রুয়ারিতে কে বায়োমেডিকেল উৎপাদনের উপর আইসিএমআর ডিএইচআর নীতি চালু করেছিলেন? তো দেখো এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার, শুধু আমি এটা বোঝাতে দিয়েছি যে এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আসে। তো এর উত্তর আমার জেনে লাভ নাই, শুধু মনে রাখবে যে এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসবে, এটা জানার জন্যই তোমাদের আমি দিয়েছি। পরবর্তীকালে সিএ নিয়ে যখন আরো ডিটেলস আলোচনা করবো তখন এগুলো দেবো। নেক্সট প্রশ্ন দেখো, পেরিয়ার নদী নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে প্রবাহিত? পেরিয়ার, এই পেরিয়ার একটা বিখ্যাত নদী, দেখবে পেরিয়ার নামে একটা ভূগোল বইও রয়েছে, সেটাও এই নদীর থেকে ইন্সপায়ার হয়ে ভূগোল বইটা মানে নামটা নেয়া। তো দেখো আমাদের যে ভারতবর্ষে যদি ম্যাপ আমি আঁকি, এইরকম যদি আমাদের ম্যাপ হয়, তাহলে এই অঞ্চলটা কেরালা। তাহলে এই অংশে যে নদীটা রয়েছে না, এই জায়গাটায় যে নদীটা রয়েছে দ্যাট ইজ পেরিয়ার নদী। তো এইটাই হচ্ছে পেরিয়ার নদী। কোথায় দেখতে পাবো? কেরালাতে আমি দেখতে পাবো। আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। দেখো এই যে অংশটা কেরালা দেখতে পাচ্ছ, এই যে আমরা পেরিয়ার দেখতে পাচ্ছি। এবং এই পেরিয়ার নদীর তীরেই রয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভ। কি বললাম? পেরিয়ার টাইগার রিজার্ভ রয়েছে, ইদুক্কি রিজার্ভার রয়েছে। যে ইদুক্কি রিজার্ভার প্রচুরবার পরীক্ষায় পড়ে, যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি এগুলো মিলিয়ে নাও। অর্থাৎ একটা প্রশ্নের কাছাকাছি যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলে দিচ্ছি। এবং তামিলনাড়ু বর্ডারে এই পর্যন্ত কিন্তু গেছে পেরিয়ার রিভারটা। এবং ইদুক্কি রিজার্ভার বা ইদুক্কি প্রকল্প,
যেটা কেরালাতে অবস্থিত সেটা কিন্তু এই পেরিয়ার নদীর ওপর, এবং পেরিয়ার টাইগার রিজার্ভ, এটা একটা বিখ্যাত টাইগার রিজার্ভ এবং গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ, এটাও কিন্তু কেরালাতেই রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। এইটা একটু টাফ প্রশ্ন, সত্যি কথা বলতে এটা একটু টাফ প্রশ্ন, বাট একটু বুঝলে উত্তর করতে পারবে, ঠিক আছে? ওকে, অর্থনীতিতে চাহিদা বক্ররেখার ঢাল। দেখো, অর্থনীতিতে আমি যদি তোমাদের দেখাই একটু চাহিদা বক্ররেখার ঢাল, এইটা হচ্ছে দ্রব্যের চাহিদার পরিমাণ এবং দ্রব্যের দাম। তো এইটাকে বলা হয় চাহিদার বক্ররেখার ঢাল। মানেটা কি স্যার? মনে রাখবে, যত মার্কেটে ডিমান্ড বাড়বে, মার্কেটে যত ডিমান্ড বাড়বে তত কি হবে, মানে চাহিদার পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে, চাহিদার পরিমাণ বাড়লে দাম বাড়ে। আবার দ্রব্যের দাম বাড়লে কি হয়, চাহিদার পরিমাণ কিন্তু কমে। ভালো করে বুঝবে, চাহিদার পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বাড়ছে, বা দ্রব্যের দাম বাড়লে কিন্তু চাহিদার পরিমাণ কমে। অর্থাৎ দ্রব্যের দাম যত বাড়বে, দ্রব্যের দাম যত বাড়বে চাহিদার পরিমাণ কিন্তু তত কম হবে। ক্লিয়ার করতে পেরেছি কি? চাহিদার পরিমাণ কিন্তু তত কমবে। তুমি একটা জিনিস গ্রাফটায় বোঝার চেষ্টা করো, দেখো মনে করো দ্রব্যের দাম ছিল 1 টাকা, তাহলে 1 টাকা যদি দ্রব্যের দাম থাকে তাহলে চাহিদা বাড়বে। আমি কি বলেছিলাম, দ্রব্যের দাম যদি কমে চাহিদার পরিমাণ বাড়বে, আর দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমবে, ব্যস্তানুপাতিক। তাহলে যখন 1 টাকা দাম ছিল তখন দ্রব্যের চাহিদা ছিল 8, তার মানে আমি গ্রাফটা কোথায় প্লট করব, 1 আর এখানে 8। কেউ দেখাবে না ভাই ইকোনমিক্স এর গ্রাফ এরকম করে, ভালো করে বুঝে নাও। এবার দেখো, যখনই দ্রব্যের দাম বাড়ছে অর্থাৎ 2 হচ্ছে, তখন দেখো চাহিদার পরিমাণ কমছে। আবার দেখো দ্রব্যের দাম বাড়ছে, আবার চাহিদার পরিমাণ কমছে। অর্থাৎ যত দ্রব্যের দাম বাড়বে দ্রব্যের চাহিদার পরিমাণ কমবে। এইটাকেই বলা হয় চাহিদার বক্ররেখার ঢাল। যেটা কি হয়, বাম থেকে ডানে বাঁকা চলন্ত না, বাম থেকে ডানে নিচের দিকে বাঁকা। দেখো এই যে বাম থেকে, এই যে বাম থেকে, এই যে বাম থেকে ডানের দিকে কি নিচের দিকে আসছে না, এই যে বাম থেকে ডানের দিকে, দেখো বাম থেকে ডানের দিকে নিচের দিকে আসছে। বাম দিকে উপরের দিকে ছিল, ডান দিকে নিচের দিকে আসছে, তার মানে বাম থেকে ডানের দিকে নিচের দিকে। এই দেখো, অর্থনীতির চাহিদার বক্রঢাল ঢাল সাধারণত ঋণাত্মক হয়, এটাও মনে রাখবে। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে যে অর্থনীতিতে চাহিদার যে বক্রঢাল সেটা কিরকম হয়, সেটা ঋণাত্মক, অর্থাৎ চাহিদা বক্ররেখার নিচের দিকে ঢালু হয়। এবার যেটা আমি বললাম সেটা এখানে লেখা রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের নিচের কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বন পাওয়া যায়? প্রথম কথা মনে রাখবে, এই চিরহরিৎ বনের, দেখো নিজেই বুঝে যাবে, এই টাইপের প্রশ্নের জন্য নিজেই বুঝে যাবে যে কোথায় হতে পারে। আমাকে একটা কথা বলো, চিরহরিৎ মানে কি? চিরহরিৎ মানে সারা বছর গাছের পাতা অটুট থাকবে এবং সারা বছর গাছপালাগুলো সুন্দরভাবে থাকবে। তো চিরহরিৎ বনটা আমরা সেখানেই দেখতে পাবো যেখানে খুব বেশি বৃষ্টি হয়। তাহলে এই যে জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে, এখানে খুব বেশি বৃষ্টি কোথায় হয়? ভারতের ম্যাপ দেখাই তোমাদের আমি। মনে করো এইটা আমার হচ্ছে ভারতের ম্যাপ, আমি অতটাও ভালো আঁকতে পারি না, বাট মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি, কেউ আমাকে খিস্তি দিও না। কারণ ভাই দেখো, আমি উইথ রেসপেক্ট, আমি ইন্ডিয়াকে খুব রেসপেক্ট করি, তো আমি আঁকতে পারি না বলে এরকম এঁকেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি উল্টো পাল্টা ভাবে আঁকছি, ঠিক আছে? জাস্ট দেখে নাও। দেখো ভালো করে বুঝবে, সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলো কোনটা। আমি যদি এই জায়গাটা বলি, ওটা মেঘালয়, এখানেও প্রচুর বৃষ্টিপাত হয়। অরুণাচল প্রদেশ বা এই অঞ্চলগুলো, এখানেও প্রচুর বৃষ্টি, তার মানে এখানেও চিরহরিৎ বন থাকতে পারে, অর্থাৎ উত্তর পূর্ব দিকটা। এবং এই যে অঞ্চলটা, অর্থাৎ দেখো এই যে আমাদের যে ইয়ে রয়েছে, অর্থাৎ কি রয়েছে, এটা পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা এই ঢালটাই কি হয় বলতো, এই ঢালটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসে এবং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটায়। আর এইখানটা কোন রাজ্য রয়েছে? এইখানটা রয়েছে কেরালা। তার মানে কেরালাতে আমরা কি দেখতে পাবো, কেরালাতে আমরা ক্রান্তীয় চিরহরিৎ বন দেখতে পাবো। আমি কি বললাম, কেরালাতে আমরা কি দেখতে পাবো, কেরালাতে আমরা কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ বন দেখতে পাবো। আমি ক্লিয়ার করতে পেরেছি কি? গুজরাটে দেখতে পাবো না, কারণ গুজরাটে তো আমি পর্ণমোচী টাইপের দেখতে পাবো, কারণ গুজরাট তো এখানে, গুজরাট তো এখানটা। এখানটা যদি হয়, এখানটা তো লবণাক্ত টাইপের উদ্ভিদ দেখতে পেতে পারে, কারণ যেহেতু এখানটা খাঁড়ি রয়েছে। উত্তরপ্রদেশে আমি ক্রান্তীয় পর্ণমোচী দেখতে পাবো, যেটা পশ্চিমবঙ্গ দেখতে পাই। আর রাজস্থানে তো মরুভূমির কাঁটা ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখতে পাবো। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? কেরালা। এবং কেন কেরালা হলো সঠিক উত্তর? যদি আজকে মেঘালয় দিত এই অপশনে, তাহলে কেরালয় মেঘালয় দুটোই হতো উত্তর। অরুণাচল প্রদেশে, তাহলে অরুণাচল প্রদেশে উত্তর হতো, কিন্তু সেই সব অপশন তো আমার কাছে দেয়নি। তাই আমি তোমাকে বলতে পারি যে যেহেতু এটা পশ্চিমঘাট পর্বতমালার এই জায়গাটা অবস্থিত, এই জায়গাটা কেরালা রয়েছে, তাই এইটা সঠিক উত্তর হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি তোমাকে? পরবর্তী প্রশ্ন, শুধু একটাই কথা ভাই, ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে যা প্রিপারেশন তবে বাংলায় আমি বলতে পারি সব থেকে বেস্ট, মানে অল ইন্ডিয়া বেস্ট আমি বলতে পারি। চলো, তো এখানে দেখো এই যে চিরহরিতের জায়গাগুলো দেখানো রয়েছে, যেটা আমি বলছিলাম। পরবর্তী প্রশ্ন,
নিচের কোনটি বিবৃতির দ্রাঘিমাংশ অক্ষাংশ সম্পর্কে ভুল? দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সম্পর্কে ভুল। আমাকে একটা কথা বলো, এই যে এইটা হচ্ছে অক্ষরেখা আর এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দেখো, দেখতে পাচ্ছ এই মাথার অংশগুলো ছেদ করছে না, কিন্তু অক্ষরেখাগুলো কি কখনো ছেদ করবে? 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি মনে করো উত্তর, এইগুলো কি কখনো ছেদ করবে? উত্তর হচ্ছে না, এগুলো কিন্তু কখনো ছেদ করবে না। তাহলে দ্রাঘিমা রেখাংশগুলি কখনো একে অপরকে ছেদ করে না, এটা তো ভুল স্টেটমেন্ট। দ্রাঘিমা রেখাংশগুলি অবশ্যই কিন্তু একে অপরকে ছেদ করে। দ্রাঘিমা কোনগুলো? অনেকে এটাই ভুল করে, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এইগুলো নিরক্ষরেখা, এই যে এইগুলো, এটা এই যে অংশগুলো, এগুলো কিন্তু অক্ষরেখা। ক্লিয়ার করতে পেরেছি? এইগুলো অক্ষরেখা আর এই অংশটা দ্রাঘিমা রেখা। পরবর্তী প্রশ্ন চলো। আচ্ছা, এই যে এখানটা দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে, নিজেরা অবশ্যই পড়াশোনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি ঘোষণা করার ক্ষমতা। নিশ্চয়ই জানো যে ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু দুটো ইমার্জেন্সি, মানে একটা ইমার্জেন্সি চালু করা হয়েছিল, টোটাল 3টে ইমার্জেন্সি হয়েছিল। ইন্দিরা গান্ধীর সময় একটা ইমার্জেন্সি হয়েছিল। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির হাতে কিছু ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা 3টে অবস্থার জন্য অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে আর্টিকেল 352, একটা হচ্ছে আর্টিকেল 356, আর একটা হচ্ছে আর্টিকেল 360। একটা হচ্ছে কি ন্যাশনাল ইমার্জেন্সি, আর একটা হচ্ছে রাজ্যের ইমার্জেন্সি, মানে যেটা রাষ্ট্রপতি শাসন, যেটা কিছুদিন আগে মণিপুরে আমরা দেখতে পেলাম যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন, মানে মণিপুরের যে স্টেট গভর্নমেন্ট আছে, সেই স্টেট গভর্নমেন্টের হাতে কোনো পাওয়ার থাকবে না। অর্থাৎ কোন রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন ইমপ্লিমেন্ট হয়, তাহলে সেই রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসন ইমপ্লিমেন্ট হয় না, তার কারণটা হচ্ছে যে যেহেতু ওই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের জন্য ওখানে দাঙ্গা হাঙ্গা ইত্যাদি লেগে রয়েছে, তার জন্য সেটা সরাসরি কেন্দ্রর যে পুলিশ রয়েছে বা কেন্দ্রের যে ক্ষমতা রয়েছে সেটার কাছে চলে যাবে, অর্থাৎ দ্যাট মিনস রাষ্ট্রপতি শাসন জারি হবে। তো 352 তে রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, ওটা ভারত জুড়ে সারা ভারত জুড়ে যেটা চালু হবে, অর্থাৎ যেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স বা এক্সটার্নাল ইমার্জেন্সির ক্ষেত্রে, মানে এক্সটার্নাল যখন ওয়ার হবে, তো সেই ক্ষেত্রে যে ইমার্জেন্সি চালু হবে সেটা 352, ওটা সারা দেশ জুড়ে যেটা হবে, যেটা ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। 356 পার্টিকুলার একটা রাজ্যের উপর যখন চালু হয়, পার্টিকুলার যখন একটা রাজ্যের উপর চালু হবে, তখন সেটা হচ্ছে 356 না 356। আর 360 কি? এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি মানে কোনো প্রচুর দেখো টাকার অভাব পড়লো, বা সরকারি কর্মচারীদের টাকা দিতে পারছে না, দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে 360 জারি হবে। কিন্তু এখানে দেখো 358 জনস্বাস্থ্য জরুরি। জনস্বাস্থ্য জরুরি বলে কোনো রাষ্ট্রপতি শাসন নেই, এই তিনটেই কিন্তু রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন, কে 2021 সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নে রৌপ্য পদক জিতে ভারতীয় মহিলা হয়েছেন? দেখো, আমি বারবার বলেছি সিএর গুলোর কোনো উত্তর আমি দেব না। কেন দেব না? কারণ এই উত্তরগুলো শুনে কোনো তোমাদের লাভ নেই, তাই সি এর উত্তর দেব না। শুধু এটুকু বলবো যে তোমাদের পুরস্কার এবং স্পোর্টস, দেখো স্পোর্টস থেকেও প্রশ্ন দিচ্ছে, তাই স্পোর্টসটাও তোমরা ভালো করে পড়ো। আমি বারবার বলেছি সি এর কোনো উত্তর দেব না। কেন দেব না জানো তো? তোমরা একটা সিএ পড়েছো 2021 সালে, একটা সিএ তোমাকে যদি আমি এখন বলে দিই, এগুলো তো আসবে না পরীক্ষা, একদম ডেফিনেটলি আসবে না, আমি একদম বাজি ধরে বলতে পারি। তো এইগুলো যদি তোমার মাথার মধ্যে ঢুকে নাও, তোমার বর্তমান সিএ যেগুলো তুমি পড়ছো সেগুলো গুলিয়ে যেতে পারে। তাই এগুলো অ্যান্সার আমি বলছি না, জাস্ট তোমাকে দেখাচ্ছি যে এই টাইপের প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখো, ডিফেন্স, এটাও তোমাদের একটা সিএ, অর্থাৎ তোমাদের আমি যেটা বারবার বলি যে ডিআরডিও অ্যান্ড ইসরো এই টাইপের প্রশ্নের যে এদের যে মিশন, সেই মিশন এবং টার্গেট সিস্টেমস গুলোর নাম সেগুলো পড়ে যেতে হয়। এখানে দেখো সেই এরিয়াল টার্গেট সিস্টেমের নাম বলেছিল, এটাও আমি বলছি না, এটাও তোমরা পড়ে যাবে এবং মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, জৈন ধর্মে যে জৈন বা জিনা থেকে যে উদ্ভূত, যার অর্থ সমস্ত মানুষের আবেগকে অতিক্রম করে, তাকে বোঝায়। দেখো মনে রাখবে, জৈন, এই যে জৈন কথাটা না, এই জৈন কথাটার মানে কি না, জৈন কথাটার মানে হচ্ছে কি, মানে হচ্ছে বিজয়ী। ক্লিয়ার করতে পেরেছি? বিজয়ী। কি করে মনে রাখবে? দেখো, জৈনতে জ্বর হয়েছে, বিজয়ীতে জ্বর হয়েছে, বিজয়ী মানে হচ্ছে জৈন। ওকে, যার 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো। এই যে ইন্দ্রিয় জয়ী, ইন্দ্রিয় জয়ী মানে তোমার কোনো আবেগ থাকবে না, তোমার ইন্দ্রিয়, যে ধরো আমার খাদ্য দেখে লোভ লোভ লাগছে, কেন লোভ লাগছে? কারণ ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এখানে ইন্দ্রিয়টা ডিঅ্যাক্টিভেট থাকবে, এবং জন্ম মৃত্যুর চক্র থেকে বিজয়ী হবে, অর্থাৎ কোনো কিছুতেই তার কোনো কিছু থাকবে না। ক্লিয়ার করতে পেরেছি?
পরবর্তী প্রশ্ন। আবার দেখো, ভি অনন্ত নাগেশ্বরকে ভারতের নতুন অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল, এভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। ঠিক আছে, তো এটাও একটা সিএ। তো আমাদের এই সিএটা থেকে আমরা বুঝতে পারছি কি অ্যাপয়েন্টমেন্ট, লাস্টে আমি বলে দেবো যে কোন কোন টাইপের সিএ গুলো বেশি আসছে। অ্যাপয়েন্টমেন্ট পড়তে হবে, অর্থাৎ ন্যাশনাল যে অ্যাপয়েন্টমেন্ট বা জাতীয় যে নিয়োগ, সেই জাতীয় নিয়োগগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এইটা ছিল আমাদের ফার্স্ট শিফটের প্রশ্ন। এবার আমরা সেকেন্ড শিফটের প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিম্নলিখিত রাষ্ট্র এবং প্রধান ভাষা জোড়ার কোনটি ভুলভাবে মিলেছে? কোনটি ভুলভাবে মিলেছে? দেখো, আমি একটা কথা বারবার তোমাদের বলি যে মণিপুর মৈতি, কেরালা কন্নড়, মেঘালয় খাসি, অন্ধ্রপ্রদেশ তেলেগু। দেখো, অন্ধ্রপ্রদেশ তেলেগু, মেঘালয় খাসি, মৈতি সব মিলেছে, কিন্তু কেরালা কন্নড় কেন হবে ভাই? কেরালা তো কন্নড় হবে না, কেরালাকে মালায়ালাম। দেখো, খুব সুন্দর তোমাদের একটা ম্যাপ আমি তোমাদের দিয়ে দিয়েছি। কি বললাম? খুব সুন্দর তোমাদের একটা ম্যাপ দিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকে অবশ্যই যে অ্যান্সার গুলো আগে নিজেরা আগে করে দেখবে যে উত্তর পাচ্ছ কিনা, তারপর তোমরা কিন্তু এখানে আসবে। দেখো, আমি একটা একটা পড়ছি। দেখো, এইখানে লাদাখ, কাশ্মীর, ঠিক আছে, পাঞ্জাব, আর এখানে হচ্ছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অর্থাৎ এই বেলটা দেখেছো পুরো হিন্দি। পাঞ্জাবটাকে বাদ দিলে এই যে বেলটা পুরো হিন্দি বেল্ট, এটাকে বলা হচ্ছে হিন্দি বেল্ট। ওকে, এইটা পুরোটা কিন্তু হিন্দি বেল্ট। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে হিন্দি বেল্ট। ওকে, এমনকি এটাও প্রশ্ন এসেছে যে কত পার্সেন্টেজ মানুষ হিন্দিতে কথা বলে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো, মেঘালয় খাসি, আসামে আসামিজ, অরুণাচল প্রদেশের নিসি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর বার কিন্তু পরীক্ষায় চলে এসেছে। মনে রাখবে, ম্যাপটা দরকার পড়লে প্রিন্ট করে বাড়িতে টাঙিয়ে রেখে দেবে বা স্ক্রিনশট করে খাতায় লিখবে। ক্লিয়ার করতে পেরেছি? মণিপুরি এবং এইখানে দেখো বেঙ্গলি, অর্থাৎ ত্রিপুরা, ত্রিপুরাতেও কিন্তু বাংলা চলে। এটা পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে তোমাদের। কি প্রশ্ন আসতে পারে? যে এমন একটা ভাষা, মানে এমন একটা ভাষার নাম বলো যেটা হচ্ছে, মানে এমন একটা ভাষা ইন দ্য সেন্স, এমন একটা দুটো রাজ্যের নাম বলো যেখানে বাংলা ভাষা চলে। তো সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। কারণ আমরা যে এনসিইআরটির বইগুলো পড়ি, আর ওই যে এনসিইআরটিটাকে যারা ট্রান্সলেট করে দিয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড করেছে, তার মানে ত্রিপুরাতে নিশ্চয়ই বাংলা চলে, ওটা ত্রিপুরাতেও বাংলা চলে। আসামে কি চলে? আসামে যেহেতু নেপালের একদম বর্ডারে, তোমরা দার্জিলিং গেলেই নেপালি ভাষা বুঝতে পেরে যাবে। অর্থাৎ আসামে কিন্তু, সরি আসামে বলছি, সিকিমে, সিকিমে কিন্তু নেপালি ভাষা চলে। ওকে, আর কন্নড়টা চলে কিন্তু কর্ণাটকে। মনে রাখবে, কন্নড়টা কিন্তু কর্ণাটকে চলে। গোয়াতে চলে কোঙ্কনি, মহারাষ্ট্র হচ্ছে মারাঠি, ওই যে মারাঠা, শিবাজি, এগুলো কোথায় ছিল? মহারাষ্ট্রে ছিল। গুজরাটে হচ্ছে গুজরাটি, উড়িষ্যাতে হচ্ছে উড়িয়া। উড়িয়া ভাষার টান, আমাদের খানিকটা উড়িয়া ভাষার টান চলে আছে, তো বাংলা ভাষার সঙ্গে পুরোটাই রিলেটেড আর কি, মানে একদম রিলেটেড কিছু ভাষাগুলো। এই মেদিনীপুরের লোকেরা দেখো উড়িয়া বর্ডারে থাকে, এই জায়গাটা, ওদের ভাষার টানটা হচ্ছে কিন্তু উড়িয়া ভাষার মতো। যেমন আমার ভাষার কিছুটা টান তোমরা উড়িয়া ভাষার সঙ্গে মিল পাবে। তেলেঙ্গানায় তেলেগু, অন্ধ্রপ্রদেশেও তেলেগু থাকে, তামিলটা থাকে তামিলনাড়ুতে, আর মালয়ালাম হচ্ছে কিন্তু আমাদের কেরালাতে থাকে। অর্থাৎ এখানে কি হবে? মালয়ালম হবে। মালয়ালম উত্তর হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। সাংঘাই হরিণ একটি স্থানীয় প্রজাতি, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? অর্থাৎ এটাও কিন্তু তোমাদের না, এটা কিন্তু সি এর মধ্যে পড়ছে। অর্থাৎ এটা তোমাদের কিন্তু সি এর মধ্যে পড়ছে। কেন সি এর মধ্যে পড়ছে? কারণ এটা ওই সময় পাওয়া গেছিল। এটা উত্তর হয়ে যাবে মণিপুর। ঠিক আছে, কিছু কিছু জিনিস দেখে মনে হয় স্ট্যাটিক জিকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স আর কি। মৌসিনরাম পৃথিবীর সব থেকে আর্দ্র স্থান কোথায় অবস্থিত? না, মনে রাখবে মেঘালয়ে অবস্থিত। মৌসিনরাম কোথায় অবস্থিত? মৌসিনরাম কিন্তু মেঘালয়ে অবস্থিত। ঠিক আছে, মৌসিনরাম কিন্তু মেঘালয়ে অবস্থিত। ক্লিয়ার করতে পেরেছি? এবং এই মৌসিনরাম কোন পাহাড়ে অবস্থিত? না, মৌসিনরাম হচ্ছে খাসি পাহাড়ে অবস্থিত। খাসি, খাসি পাহাড়ে কিন্তু মৌসিনরাম অবস্থিত। তোমরা যদি মেঘালয়ের অবস্থান দেখো, মেঘালয় ঠিক এই জায়গাটা, অর্থাৎ দেখো এইখান থেকে যে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে যে জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়াটা যাচ্ছে, মানে যে বাতাসটা যাচ্ছে, সেটা কি হচ্ছে? না, সেটা এই খাসি পাহাড়ে অ্যাটাক করছে, অ্যাটাক করে এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে এই জায়গাটা কিন্তু প্রচুর বৃষ্টি ঘটাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু চেরাপুঞ্জির মৌসিনরাম অবস্থিত, তার জন্য এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ওকে, দেখো 2022 সালের জানুয়ারিতে গেল কোন জায়গায় প্রাকৃতিক গ্যাস সিস্টেম হাইড্রোজেন মিশ্রিত করে ভারতের প্রথম প্রকল্প। অর্থাৎ আমাদের দেখো বড় বড় কোম্পানির দ্বারা যে প্রজেক্ট, সেই প্রজেক্ট গুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদিও এটার উত্তর হবে ইন্দোর, তবুও আমার মনে মনে রাখতে হবে যে এইগুলো আমি সাধারণত বলবো না এর উত্তরগুলো, কারণ বলছিলাম যে সি এর উত্তর আমি বলবো না, তার কারণ সি এটা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু শুধু তোমাদের এটুকু দেখাবো যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসছে। পরবর্তী প্রশ্ন।
আবার দেখো 2022 সালে আয়ু চালু করেছেন, তার মানে কি প্রকল্প, অর্থাৎ বুঝতে পারছি দেখো শিফট 1 এ আমরা অ্যাপয়েন্টমেন্ট দেখেছিলাম, অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিল, আবার শিফট 2 তে যখন চলে আসছে তখন দেখতে পাচ্ছি প্রকল্প থেকে প্রচুর প্রশ্ন দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানেও দেখতে আয়ু প্রকল্পটা আমরা দেখতে পাচ্ছি 2022 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আয়ু প্রকল্প চালু করেছেন, তো প্রকল্প থেকেও প্রশ্ন আসবে, পড়তে হবে আমাদের প্রকল্প। এটা দেখো বিখ্যাত হাজি আলী দরগা, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে হাজি আলী দরগা এটা কোথায় অবস্থিত না, মনে রাখবে বিখ্যাত হাজি আলী দরগাটা মুম্বাইতে অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে হাজি আলী দরগার একটা ছবি, এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। এই যে হাজি আলী দরগাটা না, এই হাজি আলী দরগাটা সুফি মসজিদ এবং দরগা এবং পীর হাজি আলী শাহ বুখারীর একটা স্মৃতিস্তম্ভ, ক্লিয়ার, যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণে মুম্বাই ওরেলি উপকূলে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন দিয়েছি, কারণ পরীক্ষায় এই প্রশ্নটাকেই তোমাকে 2025-এ না ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে কি বলবে না, বলবে যে এই যে হাজি আলী দরগাটা কোন উপকূলে অবস্থিত, ওরেলি উপকূল, অর্থাৎ ওরেলি উপকূলের দ্বীপ, দেখেই বুঝতে হবে ছবিটা একটা দ্বীপের মতো লাগছে, চারদিকে জল, আরব সাগর রয়েছে চারদিকে, তার মানে এটা একটা দ্বীপে অবস্থিত, দ্বীপটার নাম হচ্ছে ওরেলি উপকূল। ক্লিয়ার করতে পেরেছি আমি? চলো ক্লিয়ার, আর বেশি কিছু এখানে ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখো যে ভারতীয় সংবিধানের কোন অংশে শুধুমাত্র একটি অনুচ্ছেদ 51 এ রয়েছে, যা 11টি মৌলিক কর্তব্যের কোডের সাথে সম্পর্কিত নাগরিকদের জন্য। মনে রাখবে দেখো আমাদের যে পার্ট 4A, এই পার্ট 4A তে কিন্তু আমাদের কি রয়েছে, পার্ট 4A তে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। তার পার্ট 1 এ কি রয়েছে না, পার্ট 1 এ রয়েছে ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারত এবং তার সীমানা রয়েছে। পার্ট 2 তে কি রয়েছে, সিটিজেনশিপ রয়েছে, পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এবং পার্ট 4 এ, শুধু পার্ট 4 এ কি রয়েছে, শুধু পার্ট 4 এ কিন্তু ডিপিএসপি রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4A তে রয়েছে। পার্ট 5 এ কি রয়েছে, পার্ট 5 এ ইউনিয়ন রয়েছে, অর্থাৎ ইউনিয়ন মানে কি কেন্দ্র, কেন্দ্রের আন্ডারে যা কিছু রয়েছে সব পার্ট 5 এ রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি আমি? তো এই পার্ট 9 এ যেমন পঞ্চায়েত রাজ ব্যবস্থা রয়েছে, তো এই যে বিষয়গুলো কিন্তু রয়েছে, তো পার্ট 4A তে 51A রয়েছে। ওকে, তো এবার আমাদের মনে রাখতে হবে যে পার্ট 4 এ কিন্তু ডিপিএসপি রয়েছে, পার্ট 5 এ কি রয়েছে, এই যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, যা কিছু সেন্ট্রালের আন্ডারে পড়ছে সবকিছু পার্ট 5 এ রয়েছে। প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে যে আমাদের সাংসদ, প্রত্যেকটা পার্ট 5 এর মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ধ্যা গুরুং দ্রোণাচার্য পুরস্কার 2021-এ কে পেয়েছেন? অর্থাৎ আমরা যে নর্মাল পুরস্কার গুলো পড়ি, যে নোবেল বা আমরা যে নর্মাল যে প্রাইজ গুলো পড়ি, তার বাইরেও কিছু প্রাইজ আমাদের কিন্তু মনে রাখতে হয়। এই যে সন্ধ্যা গুরুং দ্রোণাচার্য পুরস্কার 2021, দ্রোণাচার্য যে পুরস্কারটা পেয়েছেন সন্ধ্যা গুরুং, সেই সন্ধ্যা গুরুং কিসে পুরস্কারটা পেয়েছেন বা কোন ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন? যদি এটা উত্তরে বক্সিং, তবুও তোমরা এই টাইপের পুরস্কারগুলো পড়ে যাবে। ওকে, আচ্ছা, ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার মানে কি, কনজিউমার অ্যাফেয়ার্স। তো কনজিউমার অ্যাফেয়ার্স সিওপিআর এর পূর্ণরূপ কি? সিওপিআর এ দেখো, বুঝতেই পারছো, ভালো করে বুঝবে, এটা যদি তোমাদের নাও জানা থাকে, কি করে ট্রিক ফলো করে বুঝবে যে এই টাইপের যখন তোমাদের ভোক্তা অধিকার প্রসঙ্গে সিওপিআর এ বা কোনো কিছু যখন এই টাইপের নাম দেবে এবং লাস্টে যখন এ থাকবে, তখন বুঝতেই পারবে এ স্ট্যান্ড ফর অ্যাক্ট। এই টাইপের যখন যেমন সিএএ দিল, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো এই টাইপের কোনো কিছু যখন তোমাকে দেবে না, লাস্টে যদি এ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এ ফর অ্যাক্ট, অর্থাৎ এ ফর অ্যাক্ট, যেহেতু আমরা ভোক্তা সুরক্ষা আইন। তো এইরকম কিছু কিছু প্রশ্নে তোমরা স্মার্ট ট্রিক, এই স্মার্ট ট্রিক কিন্তু এমন কি এরকম ঝোলা ট্রিক না, আমি কিন্তু এর কারণটাও বলছি তোমাদের যে কেন এই ট্রিকটা তোমরা লাগাতে পারো। ক্লিয়ার করতে পেরেছি আমি? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এই দেখো এখানে বলেছি যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 এ দেওয়া হয় প্রয়োজনীয় তথ্য পরিষেবা নিরাপত্তা, সঠিক তথ্য প্রদান, প্রতিকার চাওয়া, পণ্যের গুণমান, পরিমাণ, শুদ্ধতা, মান ও দামের সম্পর্কে তথ্যের অধিকার। এইগুলো কিন্তু ভোক্তা অধিকার বা কনজিউমার যে রাইটস, সেই কনজিউমার রাইটস এর মধ্যে রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি পানি দূষকের সূচক? অর্থাৎ পানি মানে জল, সেই জল যে দূষণ কিনা আমরা কিসের দ্বারা বুঝতে পারি না, যেটা আমাদের ডায়রিয়া করায়, জলবাহিত যে রোগ, ডায়রিয়া কে করায়? ইকোলাই কোলিফর্ম, ইকোলাই কি করে আমাদের ডায়রিয়া ঘটায়, যেটা আমাদের ক্ষুদ্রান্তে মেনলি অ্যাটাক করে। নিচের কোন নদীর উৎপত্তি, নিচের কোন নদীর উৎপত্তি অমরকণ্টক পাহাড় থেকে হয়েছে? দেখো, এই অমরকণ্টক থেকে মনে রাখবে দুটো নদীর উৎপত্তি হয়েছে।
এই অমরকন্টক থেকে দুটো নদীর উৎপত্তি হয়েছে। কি কি বলতে পারবে কেউ? কি কি বলতে পারবে কেউ? একটা তো নর্মদা আমরা জানি, আর একটা নদীর নাম কি বলতো কেউ? আর একটা নদী হচ্ছে সোন নদী। দেখো এই জায়গাটা যদি আমি দেখি যে অমরকন্টক, এই অমরকন্টক থেকে গঙ্গার একটা উপনদী সোন নদী, এই নদীটা উৎপত্তি হয়েছে। এই নদীটা উপর দিকে চলে গেছে, আর নর্মদা নদীটা এইভাবে কিন্তু বয়ে গেছে, বয়ে গিয়ে গালফ অফ খাম্বাতে গিয়ে পড়েছে। এবং এটা সাতপুরা, এবং এই যে দেখো সাতপুরা এবং এখানে বিন্ধ্য রয়েছে, বিন্ধ্যর মাঝখান দিয়ে গেছে। এই যে বিন্ধ্যরে, এই বিন্ধ্যর, তাহলে সাতপুরা বিন্ধ্যর মাঝখান দিয়ে গেছে, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে গেছে। দুটো পাহাড়ের মধ্যে যে উপত্যকা, তাকে আমরা বলি গ্রস্ত উপত্যকা। এবং এটা কোথা থেকে উৎপত্তি? অমরকন্টক রেঞ্জ। এবার অমরকন্টক রেঞ্জটা অনেকে বলে মধ্যপ্রদেশ, অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দুটো রাজ্য জুড়েই কিন্তু বিস্তৃত। এটা ওই বর্ডার থেকে উৎপন্ন হয়েছে অমরকন্টক রেঞ্জ। এই অমরকন্টক থেকে তাহলে দুটো নদীর উৎপত্তি হয়েছে, অর্থাৎ আজকে তোমাকে দিয়ে দিয়েছে নর্মদা, আগামী দিনে তোমাদের সোন নদী দিতে পারে। এই দুটো নদীর উৎপত্তি হচ্ছে, একটা হচ্ছে নর্মদা, একটা হচ্ছে সোন। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এইবার দেখো এটা সেকেন্ড শিফট চলে গেল। সেকেন্ড শিফটে এই কটা প্রশ্ন ছিল, বাদ বাকি তোমাদের হিউজ কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্স দিয়ে ভরিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যদি গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা মাত্র প্রশ্ন ছিল। বুঝতে পেরেছো? তার মানে 20টা যে প্রশ্ন দেবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। 15টা প্রশ্ন দিয়ে অনেক সময় সায়েন্স বেশি দিয়ে ছেড়ে দেয়, এটা কিন্তু রেলওয়ে দেয়, বারবার বলছি। এবার দেখো প্যারাশুটিং, প্যারাশুটিং এর জন্য ধ্যানচাঁদ খেল রত্ন পেয়েছে। যদিও ধ্যানচাঁদ খেল রত্নটার কথা মনে রাখবো, এবং 2023 এবং 2024 এই দুটো সালে কে কে প্রাইজ পেয়েছে সেটা তোমাদের মনে রাখতে হবে। এগুলো যখন আমি সিএ করাবো তখন দেবো। আপাতত মনে রেখো 2021-এ কে পেয়েছে তার নাম আমাদের জেনে কাজ নাই। ক্লিয়ার করতে পেরেছি কি আমি? ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, অতীতে যে খরচ হয়েছে এবং ভবিষ্যতে যদি পুনরুদ্ধার করা যাবে না তাকে কি বলা? এটা তো তোমার কাছে ইজি ভাই। অতীতে আমি একটা খরচ করে দিয়েছি আর ভবিষ্যতে সেটা পাবো না, তাহলে আমি কি বলি? ভাই আমার টাকাটা গেছে, ডুবে গেছে। তার মানে সেটাকে আমি কি বলবো? ডুবে যাওয়া খরচ বলবো। ডুবে গেছে, অর্থাৎ আমার যে টাকাটা, সেই আমার টাকাটা কি হয়ে গেছে? আমার টাকাটা ডুবে গেছে। বুঝতে পেরেছো? কিছু কিছু জিনিস আমি তোমাদের শেখাচ্ছি যে কি করে অ্যান্সার না জানলেও বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে তুমি করতে পারবে। পরবর্তী প্রশ্ন, উপনিষদে উপা শব্দটির অর্থ কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখো আমরা একটু আগে পড়েছিলাম যে জৈন শব্দের অর্থ কি, এখন পাচ্ছি উপা শব্দের অর্থ কি। ট্রেন্ডটা বুঝতে পারছো? কিছু কিছু ক্ষেত্রে হিস্ট্রিতে যে অর্থটা, সেই অর্থটা চাইছে। উপা শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, এটা মনে রেখে দাও। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্ভব হয়েছিল সর্দার সরোবর বাঁধের উচ্চতা বাড়ানোর প্রতিবাদ হিসেবে। অর্থাৎ সর্দার সরোবর বাঁধ উচ্চতা বাড়ালে কি হবে? তার আশেপাশের যে যে ন্যাচারাল হ্যাবিটেট নষ্ট হবে, সেই জন্য এটি করা হয়েছিল। সেচ ও বিদ্যুৎ উৎপাদনের সময় প্রচুর পাবলিক টাকা ব্যবহার করা হয়। বহু আদিবাসী কৃষক বাস্তুচ্যুত এবং বন উজাড় জৈববৈচিত্র্যের ক্ষতি ঘটায়। কোনটা একটি সুবিধা বলেছে, ভালো করে প্রশ্নটা পড়বে যে এই বাঁধ নির্মাণ হলে কোনটা সুবিধা হবে। তো এগুলো তো অসুবিধা, এগুলো তো বাঁধ নির্মাণের অসুবিধা। যে বহু আদিবাসী যারা ওই বন জঙ্গলে থাকতো, এই নর্মদা নদীর ওপর যখন এগুলো হবে তো তারা স্থানচ্যুত করতে হবে তাদেরকে, প্রচুর বন কাটা হবে, জীব বৈচিত্র্যের ক্ষতি হবে, সেগুলো তো হয়। কিন্তু সুবিধাটা হচ্ছে সেচ এবং বিদ্যুৎ উৎপন্ন হবে, এটা হচ্ছে সুবিধা। ক্লিয়ার করতে পেরেছি? সেচ এবং বিদ্যুৎ উৎপন্ন হবে, এটা হচ্ছে একটা সুবিধা। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন। এই যে নর্মদা বাঁচাও আন্দোলন এনবি হলো ভারতের একটি সামাজিক ও পরিবেশগত আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল, যে ছবিটা বিখ্যাত একটা ছবি, খুব গুরুত্বপূর্ণ, নর্মদা নদীর জলে তারা এইরকম ভাবে কিন্তু মানে বুঝতে পারছো যে এখনো পর্যন্ত কিন্তু মানুষ রয়েছে, মানে এখনো ইন দা সেন্স ওই সময় ছিল। এবং মেধা পাটেকর, এটা প্রচুরবার প্রশ্ন আছে, মেধা পাটেকর ছিল এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা। তাহলে পরবর্তীকালে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আন্দোলন, এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তাহলে এইটা ছিল উদ্দেশ্য। আর দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে মেধা পাটেকর, এই মানে এই আন্দোলনের যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তা কে ছিল? সেটা হচ্ছে মেধা পাটেকর ছিল উদ্যোক্তা। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন, শীতকালে ইন্টার টপিক্যাল কনভার্সন জোন কি? জোনের দিক কোনটা থাকে? দেখো ভালো করে বুঝবে, এইটা আমাদের ভারতবর্ষ। ওকে, ইন্টার টপিক্যাল কনভার্সন জোন যদি এইখানটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে লো প্রেসার জোন বলা হয়, আইটিসিজেড বা লো প্রেসার জোন। তাহলে এইখানে যদি লো প্রেসার থাকে ভারতের ওপরের দিকে, তাহলে কি হবে? নিচের দিক থেকে বায়ু ছুটবে, নিচের দিক থেকে বায়ু ছুটে যাবে ওপরের দিকে, নিচের দিক থেকে বায়ু ছুটে যাবে। তাহলে নিচের দিক থেকে যদি বায়ু যায়, ভারতের নিচে কে রয়েছে? ভারতের নিচে রয়েছে এদিকে আরব সাগর, এদিকে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর, আর এদিকে রয়েছে বঙ্গোপসাগর।
এদিকে বঙ্গোপসাগর। তাহলে একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর, একদিকে ভারত মহাসাগর। তাহলে যদি ওপরে আইটিসি জেট থাকে বা লোয়ার প্রেসার থাকে, এদিক থেকে যদি ছুটে যায়, তাহলে এদিক থেকে কি যাবে? এদিক থেকে মৌসুমী বায়ু যাবে, বা এদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যাবে। এটা কোন সময় যায়? এটা হচ্ছে বর্ষাকালে যায়, বর্ষাকালে। আর শীতকালে কি হয়? শুষ্ক বায়ু ছুটে আসে। তাহলে যেহেতু শুষ্ক বায়ু ছুটে আসে, শুষ্ক বায়ু ছুটে আসে, তাহলে আইটিসি জেটটাকে কোন দিকে উপস্থিত হতে হবে? শীতকালে কি হয়? আইটিসি জেটটা শীতকালে আইটিসি জেটটা ভারতের নিচে অবস্থান করে, ফলে ওপর দিক থেকে বায়ু ছুটে আসে, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু ছুটে আসে। উপরে কি রয়েছে? হিমালয় রয়েছে, তার মানে এখান থেকে ঠান্ডা বাতাস আসবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কি হবে? দক্ষিণমুখী হবে উত্তর, উত্তর, অর্থাৎ আইটিসি জেটটা দক্ষিণমুখী থাকে, তাহলে উপর থেকে বায়ুটা ছুটে আসে। প্রত্যেককে বলবো ভিক্টরি এডুকেশন অ্যাপটা ডাউনলোড করে নাও, বিশেষ করে 2025-এ যারা অথেন্টিক প্রিপারেশন নিতে চাইছো। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখিয়ে দিয়েছি তোমাদের, চলো নেক্সট। ভারতের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি ভারতের সংবিধান অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছে। কবে প্রতিষ্ঠিত হয়েছে? না 90, মানে সংবিধান অনুসরণ করে, সংবিধানে কবে ঢোকানো হয়েছে? না মনে রাখবে 73rd সংশোধনী আইন 1992, ভীষণ ইম্পর্টেন্ট। সোহান সিং ভাকনা প্রথম সভাপতি ছিলেন ভারতের দ্বারা প্রতিষ্ঠিত ড্যাশ 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সোহান সিং ভাকনা ছিল গদর পার্টি, যেটা 1913 সালে প্রতিষ্ঠা হয়, তার কিন্তু প্রথম সভাপতি। দেখো এইখানে একটা ট্রিক রয়েছে, যে ট্রিকটা ফলো করে তুমি এর উত্তর করতে পারো। মনে করো তুমি সোহান সিং ভাকনাকে চেনো না, তাহলে তোমার কাছে অস্ত্রটা কি 1913 সালে আবার মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ তে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউএসএ তে প্রতিষ্ঠিত হয়েছিল এরকম একটা ভারতীয় দল কি? একমাত্র একটাই দল, গদর পার্টি। তাহলে তোমার উত্তরটা অবভিয়াসলি গদর পার্টি হবে। তো তুমি সোহান সিং ভাকনাকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, ব্যস্ত আমি 1930, 1913 এবং ইউএসএ কে নিয়ে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে একটাই পার্টি, দ্যাট ইজ গদর পার্টি। পরবর্তী, ক্যালেন্ডারের বছরে কোন দিনটিকে বিরল রোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া? দেখো বিরল রোগ দিবস 28শে ফেব্রুয়ারিকে দেওয়া হয়, কিন্তু এখানে একটা তথ্য বলে দিই তোমাদের, ভীষণ ইম্পর্টেন্ট। বিরল রোগ দিবস 28শে ফেব্রুয়ারি এবং 29শে ফেব্রুয়ারি দুটো দিনকেই পালন করা হয়। কেন পালন করা হয় তার পেছনে কয়েকটা যুক্তি বলি। যেহেতু 29শে ফেব্রুয়ারিটা প্রত্যেক বছর আসে না এবং খুব বিরল, তাই বিরল রোগ দিবসটা 29শে ফেব্রুয়ারি পালন করা হয়। অর্থাৎ 29শে ফেব্রুয়ারি মেনলি পালন করে, তোমরা জানো যে 28শে ফেব্রুয়ারি সায়েন্স ডেও পালন করা হয়, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। তো সেইভাবে যেই বছর 29শে ফেব্রুয়ারি থাকবে, সেই বছর 29শে ফেব্রুয়ারি পালন করা হয় বিরল রোগ দিবস। আর যদি 29শে ফেব্রুয়ারি না থাকে কোনো বছর, তাহলে 28শে ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষায় যদি এই প্রশ্নটাই পড়ে এবং অপশনে যদি 28শে ফেব্রুয়ারি এবং 29শে ফেব্রুয়ারি দুটো অপশন থাকে, তোমরা অবভিয়াসলি 29শে ফেব্রুয়ারিকে টিক করবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। ক্লিয়ার করতে পেরেছি আমি? পরবর্তী প্রশ্ন, চলো নেক্সট। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি বলে যে ভারত জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখে? অর্থাৎ কোনটা জন্য ভারত তাদের যে প্রতিনিধিদের তারা নির্বাচন করতে পারে? দেখো মৌলিক অধিকার, মৌলিক অধিকার কি না, মৌলিক অধিকার হচ্ছে আমাদের যদি কোনো অধিকার খর্ব করে, আমরা তার বিরুদ্ধে কোর্টে গিয়ে কেস করতে পারি। যদি আমাদের মনে করো যে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, আমাদের যদি কেউ বলে যে তোমাদের বলতে দেব না, তো তার বিরুদ্ধে আমরা কোর্টে কেস করতে পারি। বা আমাদের যদি কোনো কেউ মৌলিক অধিকার বিচ্ছিন্ন করে, আমরা যে মৌলিক অধিকারগুলো রয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, এই ধরনের মৌলিক অধিকারগুলোর বিরুদ্ধে আমরা যেতে পারি। তো এটার জন্য আমরা কিন্তু নির্বাচন করতে পারি না। ক্ষমতার পৃথকীকরণ না, এটার জন্য না। ধর্মনিরপেক্ষতা, এটার জন্য না। সরকারের সংসদীয় ফর্ম, অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম। পার্লামেন্টারি ফর্মের জন্যই তো আমরা পার্লামেন্টে নিজেদের প্রতিনিধিদের পাঠাতে পারি নির্বাচন করে। এই যে লোকসভা নির্বাচন হয়, তাহলে লোকসভা নির্বাচনে যারা হয় তাদেরকে আমরা লোকসভায় পাঠাই। আর রাজ্যসভা নির্বাচনটা ডাইরেক্ট হয় না, ওটা এমএলএ দ্বারা হয়, তারা রাজ্যসভায় যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন বছর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড নিগমিত হয়েছিল? অর্থাৎ কোন বছর স্টিল অথরিটি অফ যে ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1973-তে। তোমরা একটা কাজ করবে, দেখো আমাদের দেশে কিছু কোম্পানি রয়েছে যেগুলোকে বলে মহারত্ন কোম্পানি, অর্থাৎ যাদের বিজনেসটা অনেকটা বড়। সেরকম কটা কোম্পানি রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 14টা কোম্পানি এরকম রয়েছে। টোটাল 14 কোম্পানি এরকম রয়েছে। এই 14 কোম্পানিজের তোমরা এস্টাবলিশমেন্ট ইয়ারটা দেখে যাবে এবং একটু সম্পূর্ণ ডিটেলস পড়ে যাবে। কি কি? সেল রয়েছে, বিএইচইএল রয়েছে, ভারত পেট্রোলিয়াম রয়েছে, এইচপি রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে, পিএফসি রয়েছে, ওএনজিসি রয়েছে, গেল রয়েছে, এনটিপিসি রয়েছে, কোল ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে,
আরইসি রয়েছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড রয়েছে এবং হাল রয়েছে। এই প্রত্যেকটা মহারত্ন কোম্পানি বা মহারত্ন স্ট্যাটাস পেয়েছে, এদের কিন্তু রেল প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেয়। এখানে কি হবে, সেল হচ্ছে প্রথম পাবলিক সেক্টর কোম্পানি, একটি মহারত্ন কোম্পানি, এবং 1974 সালে কিন্তু এটা হয়েছিল। 1900 কোথায় গেল, এই যে 74 বা 1974 সালে চালু হয়, 1973 সালে হয়েছিল, শুরু হয়েছিল। ওকে, 1973 উইল বি রাইট অ্যান্সার। আম্র বৃষ্টি কোথায় ঘটে না, আম্র বৃষ্টি গ্রীষ্মকালে ঘটে, গ্রীষ্মকালে, অর্থাৎ ঝড় বৃষ্টির সময় যেহেতু আমগুলো ঝরে পড়ে তাই গ্রীষ্মকালে, তো এটাকে আম্র বৃষ্টি বলা হয়। পরবর্তী প্রশ্ন, গুসি খুদ জাতীয় সেচ প্রকল্প, খুব ভালো একটা প্রশ্ন। একটা টাইপের একটা সেচ যেটা কোথায় দেখতে পাই আমরা, মহারাষ্ট্রে এই টাইপের সেচ প্রকল্প দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, মাটি ক্ষয় আজকাল প্রধানত পরিবেশগুলির সমস্যাগুলির মধ্যে একটি, মাটি সংরক্ষণ বিস্তৃত কৌশল নিচে উল্লেখ করছে, ভুল বিকল্প নির্বাচন করো। অর্থাৎ কোনটা হচ্ছে ভুল বিকল্প, মাটি ক্ষয় যে রোধ, সেই মাটি ক্ষয় রোধটা কোনটা ভুল বিকল্প, সেটা আমাদের কিন্তু কি করতে হবে না, ভুল বিকল্পটা আমাকে চিন্তা করতে হবে। দেখো, ফসলের ঘূর্ণন, গাছ লাগানো, সোপান চাষ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু ওভার গ্রিজিংটা কিন্তু এটা ভুল। বুঝতে পেরেছো, ওভার গ্রিজিং করা যাবে না। নিচের কোনটি ভারতের সরাসরি কর নয়, সরাসরি কর মানে দু টাইপের কর আমরা দেখতে পাই, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। প্রত্যক্ষ মানে কি, তোমার কর তুমি দেবে, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কি, তোমার অন্য কোন একটা কোম্পানির কর অন্য কেউ দেবে। যেমন মনে করো আয় কর, এটা একটা প্রত্যক্ষ কর, আমার আয় কর, আমি যেটা আয় করছি সেটা আমি দেবো, প্রত্যক্ষ কর। কর্পোরেট ট্যাক্স, যে কর্পোরেট ইনকাম করছে সেই কর্পোরেট ট্যাক্স দেবে। আবগারি কর কিন্তু একটা সরাসরি কর নয়, সো আবগারি কর উইল বি ইওর রাইট অ্যান্সার। কি বললাম, আবগারি কর উইল বি ইওর রাইট অ্যান্সার, এটা কিন্তু একটা প্রত্যক্ষ কর। যেমন জিএসটি কিন্তু একটা পরোক্ষ কর, ঠিক আছে। পরবর্তী, এই যে এখানে দেওয়া রয়েছে, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইনহেরিটেন্স, গিফট ট্যাক্স, ওয়েল ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এক্সাইজ মানে হচ্ছে আবগারি, সার্ভিস ট্যাক্স, সেল ট্যাক্স, ভ্যাট, যদিও এগুলো নেই এখন জিএসটি হয়ে গেছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। পরবর্তী প্রশ্ন, কে ভেনুগোপাল 15তম অ্যাটর্নি জেনারেল পদে এক্সটেনশন পেয়েছিল, এই 2000 মেবি 2022 এই 20 দিকে হবে। তো এগুলো মনে রাখার দরকার নেই, শুধু মনে রেখে দেবে যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল তার নামটা জানলেই তোমাকে হবে। কে না, ভেঙ্কট রামানি। আর ভেঙ্কট রামানি হচ্ছে তো তিনি বর্তমানে এসছেন কার বদলে, কেকের বদলে এসছেন, ঠিক আছে, এবং 16তম অ্যাটর্নি জেনারেল। তাহলে এর নামটা তোমাদের মনে রাখলেই হবে, ব্যাস এটুকুই। পরবর্তী প্রশ্ন, দেখো নিচের কোনটি 2011 সালে আদমশুমারি অনুসারে বা সেন্সাস অনুসারে 8.03% জনসংখ্যার দ্বারা বলা বিশিষ্ট ভাষা। অর্থাৎ সব থেকে যে বেশি ভাষাটা বলে, আমি তোমাদের ভাষার যে ম্যাপটা দেখিয়েছিলাম, তাহলে সব থেকে বেশি ভাষা কে বলে, সব থেকে বেশি ভাষা বলে তোমরা নিশ্চয়ই জানো যে হিন্দি ভাষা সব থেকে বেশি হয়, তারপরেই রয়েছে বাংলা, অর্থাৎ বাংলাটাই বলে কিন্তু 8.03%। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই কয়েকটাই মনে রাখবে, বেঙ্গলি বলে 8.03, তারপরে রয়েছে মারাঠি, তারপর তেলেগু, তারপর তামিল। তামিল বলে তামিলনাড়ুর লোকেরা, তেলেগু বলে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার লোকেরা, মারাঠি মহারাষ্ট্র, বেঙ্গলি তো পশ্চিমবঙ্গ ত্রিপুরা, তো এটা মনে রাখবে। আর হিন্দি বলে 43.63% লোক। এই ডেটাটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। পরবর্তী প্রশ্ন, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যারা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ, ভিক্টরি এডুকেশন কিন্তু আগামী দিনে ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা ক্লাসগুলোকে শেয়ার করবে, লাইক করবে, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবে। আগামী দিনে তোমাদের সি এর ডিটেলস ক্লাস আসতে চলেছে। যারা জিকে ফান্ডামেন্টাল পড়তে চাও, অনলি 749 প্রাইস রয়েছে। যারা জিকেটা ভালো করে পড়তে পারো, 1 ইয়ার তোমাদের কোর্স ভ্যালিডিটি থাকবে, একদম ফান্ডামেন্টাল ফাউন্ডেশন কোর্স কিন্তু এটা রয়েছে। আর যারা সায়েন্স স্পেশাল ব্যাচ নিতে চাও, 1049 টাকা প্রাইস রয়েছে, টোটাল সায়েন্সটা তোমাদের ডিটেলস ক্লিয়ার করা হবে। আর যদি কেউ কম্বাইন্ড ব্যাচ নিতে চাও, কম্বাইন্ড ব্যাচ মানে সেখানে ম্যাথ, জিকে, জিআই, জিএস সবকিছু থাকবে। কোর্স সম্পর্কিত কোনো ডিটেলস যদি তোমার প্রয়োজন হয়, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, কল করতে ভুলবে না। অথবা আমাদের যে অ্যাপ রয়েছে, অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপটাও কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, নাম হচ্ছে ভিক্টরি এডুকেশন। এবং অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই রিভিউ চেক করবে যে কত স্টুডেন্ট রেলওয়েতে চাকরি পেয়েছে এবং রেলওয়ে এখান থেকে পাস করেছে শুধুমাত্র 2024-এ, ঠিক আছে। আগে 2024-এ কতজন কত ভালো ভালো মার্কস পেয়েছে তাদের রিভিউ কিন্তু চেক করার পর অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করো। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। যে কোনো কোর্সের জন্য তোমরা অ্যাপটা ডাউনলোড করো, অসুবিধা হলে ফোন করবে, এখানে লগ ইন করবে, রেজিস্টার করবে, রেজিস্টার করার পর তোমরা ওখানে ঢুকে যাবে এবং কোর্স দেখতে পাবে। প্রত্যেককে বলবো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও বেটার প্রিপারেশনের জন্য। এবং আগামী দিনে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ মক টেস্ট, ভালো ভালো মক টেস্ট, সেটাও কিন্তু আপলোড হতে চলেছে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে নেক্সট ক্লাসে। গুড নাইট।